হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। মেজর মেহরাজ সাদাফকে রিজেক্ট করার কারণ কি? শান্তস্বরে জিজ্ঞাসা করে সরু চোখে সামনের দিকে চেয়ে উত্তরের অপেক্ষা করতে লাগল মেহরাজ। আপনাকে রিজেক্ট করার কোনো কারণ নেই। আমি বিয়ে করতে চাই না। নিজেকে ধাতস্থ করে নিচে তাকিয়ে উত্তর দিল স্রোত। সামনে বসে থাকা ব্যক্তির ওই ধূসর বর্ণের চোখগুলায় কিছু আছে। যতবারই তাকানোর সাহস করে খেই হারিয়ে ফেলে স্রোত। কেন চান না? হোয়াটস রং উইথ ইউ? According to all information, you are not in any relationship. Then why? রাগান্বিত স্বরে বলল মেহরাজ। আমার বিয়েতে ভয় কাজ করে। You can say I have a phobia, gamophobia বলে সামনের দিকে তাকালো স্রোত। কিন্তু বিধিবাম ওই চোখ দুটি কড়া চোখে তার দিকে চেয়ে আছে। সাথে সাথে নজর ঘুরিয়ে ফেললেও স্রোত বুঝল তার কথা শুনে সামনের ব্যক্তি অনেকটাই অবাক হয়েছে। হোয়াট? হ্যাভ ইউ গন ম্যাড? একজন মেডিকেল স্টুডেন্টের বিয়েতে ফোবিয়া? লাইক সিরিয়াসলি? অবাক কণ্ঠে বলল মেহরাজ। সরাসরি বলি কি? স্রোত এবার সাহস জুগিয়ে সামনের দিকে তাকিয়ে টেবিলের নিচ থেকে নিজের হাত বের করে টেবিলের উপর রেখে সুন্দর করে বসল। বলতে শুরু করল। আমি খুব কাছ থেকে সংসারের অশান্তিগুলো দেখেছি। খুব ছোট ছোট টপিক নিয়ে ঝামেলা বাঁধতে দেখেছি। ইচ অ্যান্ড এভরি টপিক নিয়ে ঝগড়া হতে দেখেছি। আমার বাবার চোখে কখনো আমার মায়ের প্রতি সম্মান দেখিনি, শ্রদ্ধা দেখিনি। আমার মায়ের জন্ম যেন সংসারে কাজ করার জন্যই হয়েছিল। আমার মাকে কখনো আমি সুখী হতে দেখিনি। আমি বিয়েকে ভয় পাই, খুব ভয় পাই। এত হাসি খুশি একটা মেয়ের মধ্যে যে এত কষ্ট লুকিয়েছিল কে জানত? মেহরাজ অনেকটাই অবাক হয়েছে। এতদিন অনেক চেষ্টা করেছে স্রোতের সাথে সামনাসামনি বসে কথা বলার, কিন্তু স্রোত গুরুত্ব দেয়নি। তাছাড়া স্রোত মেডিকেলের 5th ইয়ারের স্টুডেন্ট। 2 মাস পর তার ফাইনাল প্রফেশনাল এক্সাম, তাই খুবই প্রেসার যাচ্ছিল। আজকে ছুটির দিন ছিল। তাছাড়া গতকাল রাতে মেহরাদের মা ফোন করে জোর করায় সে রাজি হয়েছে। তাই আজকে একটা রেস্টুরেন্টে এসেছে মেহরাজ আর স্রোতস্বিনী। আচ্ছা তাহলে আজকে উঠি কি? মেহরাজকে চুপ থাকতে দেখে স্রোত চলে যাওয়ার কথা বলল। বিয়েটা 8 দিন পরই হচ্ছে। আমার ছুটি আর 10 দিনের। মায়ের অসুস্থতার জন্য এইবার জরুরি ছুটি নিয়ে এসেছি। জানি না আবার ছুটি কবে পাই। মাথায় রাখবেন কথাটা। স্রোত চলে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল। মেহরাদের এই কথা শুনে করুণ চোখে তাকালো স্রোত। আপনার ভয় কাটানোর জন্যে হলেও আপনাকে চাই স্রোতস্বিনী। আপনার ভুল ভাঙানোর জন্যে হলেও আপনাকে আমার চাই, উগা কণ্ঠে বলল মেহরাজ। তারপর সে বিল পে করতে উঠে গেল। যেতে যেতে বলল, আসুন আপনাকে নামিয়ে দেই। স্রোত যেন এই কথা শুনলই না। সে তো আটকে আছে মেহরাদের ওই কথাগুলোয়। কি যেন ছিল ওই গা কণ্ঠে। মেহরাজ দূর থেকে দেখে স্রোত ওই জায়গাটাতেই এক ধ্যানে দাঁড়িয়ে আছে। মজা করে স্রোতের সামনে তুড়ি বাজাতেই স্রোত চমকে উঠল। কি হয়েছে বুঝতেই লজ্জায় লাল হয়ে গেল স্রোত। বাঁকা হেসে মেহরাজ বলল, এত তাড়াতাড়ি আমার প্রেমে পড়ে গেলেন স্রোতস্বিনী? আমার তো সুবিধাই হল। আমি স্রোত সবকিছু ভাসিয়ে দেই, কিন্তু নিজে এত সহজে ভাসি না। কড়া স্বরে বলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল স্রোত। মেহরাজ হাসল আর বেরিয়ে যেতে যেতে ভাবতে লাগল, মেজর মেহরাজ সাদাফের উডবিতেজসি না হলে কি মানাত? গাড়ি চলছে আপন গতিতে তার নিজস্ব গন্তব্যে। মেহরাজ ড্রাইভ করছে, তার পাশে বসে স্রোত বাহিরের দিকে তাকিয়ে আছে, যেন কিছু ভাবছে। সে গাড়িতে উঠতে চায়নি, মেহরাজই জোর করে উঠিয়েছে। স্রোত যখন উঠতে চাচ্ছিল না, এক পর্যায়ে মেহরাজ বলে বসল, পাবলিক প্লেসে আপনাকে কোলে নিতে বাধ্য করবেন না আমায় স্রোতস্বিনী। স্রোত অবাক হয়ে তাকালো মেহরাজের দিকে। মেহরাজ বাঁকা হেসে বলল, আপনাকে কোলে নিতে আমার কোনো সমস্যা নেই। আমি তো এক পায়ে দাঁড়ানো কোলে নিতে। এখন আপনার ইচ্ছে? স্রোত ভাবছে এই লোক দুষ্টুমিও করতে পারে। মেহরাজ আবার বলল, আসুন স্রোতস্বিনী কোলে নেই। রাগান্বিত চোখে মেহরাদের দিকে তাকিয়ে গাড়িতে উঠল স্রোত। মনে মনে সে মেহরাদের 14 গোষ্ঠী উদ্ধার করতে ভুলল না। মেহরাজ যেন উচ্চস্বরে হাসতে গিয়েও হাসল না।
আমরা শাশুড়ির ছেলেকে নিয়ে তাড়াতাড়ি কলেজে চলে আয়। আমার রায় বাঘিনী নন্দিনী, আমি অপেক্ষা করছি। আমার মায়ের পুত্রবধূ তোমার নন্দিনী অসুস্থ, সে আজ কলেজে যাবে না। তুমি চাইলে বরের সাথে সাক্ষাৎ করতে আসতে পারো। আপনি কে? পিয়াসা কই? আমি তোমার শাশুড়ির ছেলে, আর তোমার নন্দী ঘুমিয়ে আছে। প্রণয় ভাই। জিবি। কলটা ফট করে কেটে দেয় ইশারা। তার বুকটা ধকধক করে উঠেছে। আর কখন সে অন্য পাশের আওয়াজ না শুনে কাউকে কিছু বলবে না। কি সাংঘাতিক! প্রণয় ভাই এর সামনে শেষমেশ ইজ্জতের হালুয়া টাইট হতে হল। কালকেই সে দুঘা মারবে পিয়াসাকে। কে বলেছিল অসুস্থ হতে? তাকে বিপদে ফেলতে এ মেয়ে ওস্তাদ নেহাত বাচ্চাকালের দোস্তি এজন্য টিকে আছে, না হলে সে চলে যেত যেদিকে দুচোখ যায়। ধুর, পিয়াসা না আসলে সে একা একা পুরো কলেজে কি জিন এর মতো ঘুরবে নাকি? মানুষ প্রেতাত্মা ভেবে গন্ডুলাই দিলে? সে যায় রাস্তায়, তারপর ভাবে যে পিয়াসা অসুস্থ, ওকে না দেখতে গেলে কেমন দেখায় যাওয়া উচিত। গত সপ্তাহে ওর জ্বর হলে মেয়েটা দেখতে গিয়েছিল। ভদ্রতার তো একটা ব্যাপার আছে। মা যদি শুনে দেখতে যায়নি, ভদ্রতা অভদ্রতা নিয়ে 10টা লেকচার দিবে। এত ভাবার কি আছে, গেলেই হয়। কিন্তু প্রণয় ভাই। ধুর, টুক করে ঢুকে যাব, দরজা নিশ্চয় সে খুলবে না। বাড়িতে আরও লোক আছে তো। ইশারা যায় পিয়াসার বাড়ি। দরজায় কলিংবেল বাজতেই দরজা খুলে দেয় প্রণয়। প্রণয়ের মা রান্নাঘর থেকে শুনতে চায় কে এসেছে। প্রণয় গলা উঁচিয়ে বলে, মা, আমার বউ আর তোমার পুত্রবধূ এসেছে। প্রণয়ের মা বলে, ওহ, ইশারা এসেছে। এতটুকু কথাতেই ইশারার হাত পা ঠান্ডা হয়ে যেতে যথেষ্ট। ইশারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার সামনে প্রণয় দাঁড়ানো। প্রণয় বোঝে ইশারা লজ্জা পাচ্ছে, তাই সে দরজা ছেড়ে সরে দাঁড়ায়। ইশারা ভিতরে ঢুকে রান্নাঘরে গিয়ে পিয়াসার মাকে জড়িয়ে ধরে বলে, খু আন্টি, আই মিস ইউ গ। পিয়াসার মা হেসে বলে, তা দেখতে এলেই পারিস, তোরই তো শ্বশুর বাড়ি। ইশারা হেসে দিয়ে কান ধরে সরি বলে। প্রণয়ের মা বলে, উপরে যা, তোর নন্দী শুয়ে আছে, তার তো ভীষণ গলা ব্যথা, জ্বর। ইশারা, কি রে আমার আদরের শয়তান নন্দিনী, তুই মরে পড়ে আছিস কেন? পিয়াসা, ভাই, কালকে রাত থেকে জ্বর, আমি আর বাঁচব না। ইশারা, না ভাই, তুই মরিস না। দেখ, তুই মরলে এই বাড়িতে তোর ভাইয়ের সাথে আমার একা থাকতে হবে, তা আমার পক্ষে সম্ভব না। পিয়াসা, আজকে সকালের টনিকটা ভুলে গেছিস? ইশারা, না ভুলিনি, তোর ভাই আসছে দেখে তোরে দেখতে আসছিলাম। পিয়াসা, সে আমার জানা আছে কার জন্য কাকে দেখতে আসছ। পিয়াসার মা, আন্টি, এই নে পিউ, এই সাবুদানাগুলো খা। এই নে ইসুমা, তুই গরম থেকে এসেছিস, এই শরবতটুকু খেয়ে দুপুরে খেয়ে যাবি, তারপর কিন্তু আমি রান্না করছি। প্রণয়, তোমার বুমাকে দিয়ে রান্না করাও মা, তুমি কেন একা রান্না করবে? ইশারা, সরি ভাইয়া, আসলে আমি সকালে দুষ্টুমি করেছিলাম। প্রণয়, সরি গ্রান্টেড না। ইশারা করুণ চোখে একবার আন্টি আর একবার পিয়াসার দিকে তাকায়। আজ তার দিনের শুরুটাই খারাপ। আন্টি প্রণয়কে সেখান থেকে নিয়ে নিচে আসে, এতে ইশারা হাফ ছেড়ে বাঁচে। সে প্রণয়ের সামনে আর না পড়তে পারলে পড়বে না। সকালে ওভাবে বলা উচিত হয়নি। যতই ছোটবেলার বান্ধবী হোক, তার মায়ের সাথে ভাব থাকুক, তবু ও এত বড় ছেলে কানের কাছে বউ, বৌমা এমন বলা তার মা বোনের সামনে অস্বস্তিতে ফেলছে ইশারাকে। অবশ্য তা স্বাভাবিক হওয়ার কথা। এরপর ইশারা আর পিয়াসা গল্প করতে থাকে। আন্টি এক প্লেট খাবার এনে পিয়াসাকে খাইয়ে দিতে দিতে বলে, আন্টি সুমা, তুই যা, আমি টেবিলে খাবার দিয়ে এসেছি, হাত মুখ ধুয়ে খেতে বস, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, নিচের বেসিনের ট্যাপটায় একটু অসুবিধা হয়েছে, তুই যা, প্রণয় রুমে নেই, ওর ওয়াশরুমে যা। ইশারা, তোমার এই ছেলে যাবে কবে? আন্টি, আর যাবে না। ইশারা, তাড়িয়ে দিয়েছে চাকরি থেকে? আন্টি, ও মা, তাড়াবে কেন রে, ওর পোস্টিং হয়েছে এখানে। ইশারা, ওহ আন্টি, যাহ, দেরি করিস না। ঈদ উপলক্ষে সবার জন্য নতুন জামা কাপড় কেনা হলেও মায়ের জন্য কিছু বরাদ্দ ছিল না। মিনিট 5 আগে ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরেছে আব্বা। একাই সারাদিন ঘুরে ঘুরে সবকিছু কিনে এনেছে। বাড়ি ফিরেই সবাইকে নিয়ে বসেছেন। যার যার বরাদ্দ জিনিস তার হাতে তুলে দিচ্ছে। মা শুধু দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে। দাদির আব্বার পাশে বসে আছে, দাদির পাশে ছোট ফুফু, একটু দূরে আমি বসে আছি। মা আমাদের থেকে বেশ দূরে দাঁড়িয়ে ফল কাটছে আর সবকিছু দেখছে। মায়ের মুখটা কেমন মলিন হয়ে আছে। আব্বা ঈদ উপলক্ষে একদিনেই সবার জন্য কাপড় চোপড় কেনেন, তাই এখানে মায়ের জন্য কিছু না থাকলে এই ঈদে মা কিছুই পাবে না। আব্বা দাদির হাতে 5টা ব্যাগ তুলে দিতে দিতে বললেন, আম্মা, এখানে মিলিদের সবার কাপড় চোপড় আছে, আপনার কাছে রেখে দিন। মিলি আসলে দিয়ে দিবেন, আর না আসতে পারলে বাদশা গিয়ে দিয়ে আসবে।
ঈদের আগে আমার আর সময় হবে না। দাদি সযত্নে প্যাকেটগুলো নিজের কাছে নিয়ে রাখলেন। মিলি আমার বড় ফুফুর নাম। প্রতি বছর ঈদে আব্বা ওদের জন্য কাপড় চোপড় নানান উপহার পাঠায়। কখনো কৃপণতা করে না, পাছে যদি ফুফুকে কারো কাছ থেকে কথা শুনতে হয়। বড় ফুফুর জন্য বরাদ্দ জিনিসগুলো দাদিকে বুঝিয়ে দিয়ে ছোট ফুফুর জন্য কেনা শাড়িটা বের করলেন। খুব সুন্দর জামদানি শাড়ি। ছোট, তুই বলেছিলি না যে তোর জামদানির খুব শখ? এইবার ঈদে তুই জামদানি শাড়ি পরে ঘুরে বেড়াবি। একদম পরীর মতো লাগবে আমার ছোট বোনটাকে। ছোট ফুফু যে খুব খুশি হলেন তা তার মুখ দেখেই বেশ বোঝা গেল। এমনিতে শাড়িটা বেশ সুন্দর, যে কেউই এমন উপহার পেলে খুশি হবে। এখন আব্বার কাছে মাত্র 2টা ব্যাগ পড়ে আছে। দাদি উৎসুক গলায় বলল, বাবা আমার জন্য কিছু আনলি না? প্রত্যুত্তরে আব্বা মুচকি হেসে দাদির দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিলেন। এইটা আপনার জন্য এনেছি আম্মা। এর ভিতর সাবান আর সুগন্ধি তেল সব আছে। দাদি ব্যাগটা হাতে নিয়ে সবকিছু বের করে দেখতে লাগলেন। তেল, সাবান, শাড়ি সবকিছু একদম ঠিকঠাক আছে। খুশি হয়ে হাসতে লাগলেন। অবশিষ্ট ব্যাগটা আব্বা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নে তোর শার্ট। নীল রঙের এনেছি। শার্টটা হাতে নিতে নিতে বললাম, আব্বা মায়ের জন্য কিছু আনেননি? সবাইকে তো দিলেন, কিন্তু মা তো বাদ পড়ে গেল। আব্বা কিছু বললেন না। কিন্তু দাদি কর্কশ গলায় বলল, তোর মায়ের কত কাপড় লাগে? আলমারি ভরা শাড়ি কাপড়। সেখান থেকেই কিছু একটা পরবে ঈদের দিন। হ্যাঁ দাদি, আমার মায়ের কিছু লাগে না। মায়ের সব কিছু থাকে। আপনার আর আপনার মেয়েদের প্রতি বছর নতুন নতুন কাপড় লাগে। আহ বাদশা, দাদির সাথে ঠিকভাবে কথা বলো। উনি তোমার বয়সে বড়, বড়দের কি করে সম্মান করতে হয় জানো না? আব্বার কথা মেজাজটা বিগড়ে গেল। রাগী গলায় বললাম, বড়রা সম্মান ধরে রাখতে না জানলে তাকে সম্মান করা যায় না। দাদি হয়তো ভুলে গেছেন সে যেমন আপনার মা, আপনার কাছে তার মূল্য যেমন, তেমনি আমার মাও আমার কাছে তেমন। আপনি যেমন দাদিকে কেউ কিছু বললে মানতে পারেন না, তেমনি আমার মাকে কেউ বাজে কথা বললে আমার সহ্য হয় না। ছোট ফুফু ব্যঙ্গ করে বললেন, তা বাদশা তুই না হয় তোর মাকে ঈদের কাপড় কিনে দে। তোর যখন এত দরদ মায়ের জন্য। মা এত সময় কোনো কথা বলেনি। চুপচাপ নিজের কাজ করে যাচ্ছিল। ফুফুর কথায় মুখ খুললেন। বনু বাদশা কতটুকু ছেলে যে আমাকে কাপড় কিনে দিবে? ও কি নিজে রোজগার করে নাকি? বড় হলে নিশ্চয়ই দিবে। ভাবি কিছু মনে করো না। যে ছেলে বড় হয়নি তার মুখে এত বড় বড় কথা মানায় না। বাবা ছোট ফুফুর দিকে রাগী চোখে তাকালো। ছোট ফুফু নিজের ঘরে চলে গেলেন। দাদি হয়তো কিছু বলতে চাইলেন, তবে তার আগে আব্বা সেখান থেকে চলে গেল। আছরের আজান দিয়েছে, বেশ অনেক সময়, জামায়াত শুরু হয়ে যাবে। আব্বা বেশিরভাগ সময় জামায়াতে নামাজ পড়ার চেষ্টা করে। দাদি কিছু না বলে সবগুলো শপিং ব্যাগ হাতে নিয়ে নিজের ঘরের দিকে হাঁটলেন। আব্বা দাদি বা ফুফুদেরকে কাপড় কিনে দেন, এই নিয়ে আমার কোনো সমস্যা। কিন্তু বড় ফুফুর শ্বশুর শাশুড়ির জন্য কেন কাপড় কিনতে হয় বুঝি না। আব্বা চাইলে মায়ের জন্য কমদামি একটা শাড়ি আনতে পারতেন। তাতেও মা খুব খুশি হতো। ছোট থেকে দেখে আসছি মায়ের কোনো বিলাসিতা নেই। আব্বা যে কাপড় পছন্দ করে আনত মা খুশি মনে সেসব পরে দিন কাটিয়ে দিত। দাদি ফুফুদের কিছু দেওয়া নিয়ে কখনো মায়ের অভিযোগ দেখতে পাইনি। মা বরাবরই আব্বাকে সাপোর্ট করতেন। মায়ের এই ভালো মানুষের সুযোগ নিয়ে হয়তো মাকে ঠকানো হচ্ছে আজকাল। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে এপাশোপাশ করছি। মাগরিবের আজান দিতে 20 মিনিটের মতো বাকি তখন। প্রতিদিন মসজিদে গিয়ে ইফতার করি আমি। কিন্তু আজ ইচ্ছে করছে না। বাড়ির ইফতারের সবকিছু গোছানো হয়েছে কিনা দেখতে রান্নাঘরে গেলাম। মা তখন ডাল ধুয়ে একটা বাটিতে রাখছেন। ও মা, ডাল দিয়ে কি করবে এখন? এই তো পেঁয়াজু বানাবো। মসজিদে যাবি না? না, আজ যেতে ইচ্ছে করছে না। এখন ডাল বেটে কখন পেঁয়াজু বানাবে তুমি? বেশি সময় নেই আজান দিতে। আরে হয়ে যাবে। তুই অজু করে আয়। ইচ্ছে না করলে মসজিদে যেতে হবে না। মায়ের কথার উত্তর না দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। বাড়ির সামনে ভাজা পোড়ার দোকান। পকেটে হাত দিয়ে দেখি 80 টাকা আছে। 40 টাকার পেঁয়াজু কিনে বাড়িতে ফিরে এলাম। মা, এই নাও পেঁয়াজু। ডাল রেখে দেও। আর হাত মুখ ধুয়ে এসো। এসব কিনতে গেলি কেন শুধু শুধু? আমার তো হয়েই এসেছিল প্রায়। আমি রাগী চোখে মায়ের দিকে তাকালাম। মা কিছু না বলে পেঁয়াজুর প্যাকেটটা নিয়ে প্লেটে সাজাতে লাগল।
দাদি তখন বিছানায় শুয়ে আছে, ফুফুকেও আশেপাশে দেখতে পাচ্ছি না। রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। ফুফু টেবিলে বসে শরবত বানাচ্ছে। কখন আসলো কে জানে। যাওয়ার সময় তো দেখলাম না। যাক, ভালোই হয়েছে, না হলে আজ আমি আব্বুর কাছে নালিশ করতাম। মা একা সব কাজ করবে আর এরা মহারানী হয়ে বসে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। সকলের সাথে বসে ইফতার করছি। শুধু আব্বা মসজিদে গেছে। পিয়াজুতে কামড় বসাতে বসাতে একটা বুদ্ধি মাথায় এলো। আচ্ছা, যদি আমি এসবের দোকান দিই তাহলে কেমন হয়? বেশি লাভ করব না, অল্প লাভে সবকিছু বিক্রি করব। আর লাভের টাকা জমিয়ে ঈদে মাকে একটা সুন্দর শাড়ি কিনে দিব। বুদ্ধিটা মাথায় আসতেই চোখ দুইটা জ্বলজ্বল করে উঠল। কিন্তু আমি তো এসব কিছু বানাতে পারি না। তাছাড়া ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। তারপর ভাজার জন্য কড়াই, কত রকমের জিনিসপত্র লাগে। সেসব কোথায় পাব? চোখের মাঝে জ্বলে ওঠা স্বপ্নটা মুহূর্তে নিভে গেল। সেই সাথে মনটাও খারাপ হয়ে গেল। মন খারাপ নিয়ে ইফতার শেষ করলাম। মাগরিবের নামাজ শেষ করে পড়তে বসলাম। মন কিছুটা হালকা হয়েছে। আল্লাহ কাছে বলেছি একটা উপায় বের করে দিতে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। বইখানা সামনে নিয়ে বসে আছি, কিন্তু পড়ায় মন বসছে না। খাতা বের করে অঙ্ক করতে আরম্ভ করলাম, যদি একটু মন বসাতে পারি। 2টা অঙ্ক শেষ করতে পারিনি, বাড়িতে কিসের চিৎকার চেঁচামেচি শুরু হলো। বই খাতা বন্ধ করে সেদিকে হাঁটা দিলাম। কি জানি কি হলো আবার। আব্বা গম্ভীর হয়ে বসে আছে। ফুফুর হাতে আজকের নতুন শাড়িটা। ফুফু চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। দাদি আল্লাহ গো বলে বিলাপ করছে। মা একটু দূরে মুখ কালো করে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত কিছু বুঝতে পারলাম না। কি রে ছোট, কি হয়েছে? কাঁদিস কেন তুই? আব্বার প্রশ্নের বুঝতে পারলাম কাহিনী এখনো শুরু হয়নি। ঠিক সময়ে এসেছি আমি। ফুফু কাঁদতে কাঁদতে বলল, দেখ ভাইয়া, আমার শাড়িটা ছিঁড়ে গেছে। আমি বিকালে একটু দেখেছিলাম। একদম ভালো শাড়ি আলমারিতে তুলে রেখেছি। এখন বের করে দেখি এতটা ছিঁড়ে গেছে। শাড়ি তো ছেঁড়া থাকার কথা না। আমি নিজে হাতে নিয়ে দেখে ভালো শাড়ি এনেছি। তাহলে হয়তো কেউ শাড়িটা ছিঁড়ে ফেলেছে। কত মানুষেরই তো আমার সুখ সহ্য হয় না। বেশ বুঝতে পারলাম ফুফু আমাকে বা মাকে উদ্দেশ্য করে কথাটা বলছে। কিন্তু আমি একাজ করিনি। মা এমনটা করবে আমি দেখলেও বিশ্বাস করব না। মায়ের কখনো এমন মানসিকতা ছিল না। কে তোর শাড়ি ছিঁড়বে? আচ্ছা দেখি শাড়িটা কেমন ছিঁড়ে গেছে। ফুফু আব্বার হাতে শাড়িটা দিলেন। আব্বা বেশ গভীরভাবে শাড়িটা পরীক্ষা করছে। শাড়ি দেখা শেষ করে গম্ভীর কণ্ঠে বলল, কি করে ছিঁড়ল কে জানে। ভালো শাড়ি দেখেই তো আনলাম। আরে বাবা, কেউ ছিঁড়ে ফেলেছে। কত মানুষ আছে বাড়িতে, তাদের আমার মেয়ের সুখ সহ্য হয় না। কি বলতে চাও তুমি? কে করবে এমন কাজ? ভাইয়া, এ নিশ্চয়ই ভাবি বা বাদশার কাজ, ওরা ছাড়া আর কে শাড়ি ছিঁড়তে আসবে? ফুফুর কথা শুনে আমি হতভম্ব হয়ে গেছি। মা দূরে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু শুনছে। হয়তো চোখের কোন অশ্রুকণা জমেছে। বাসররাতে আমার স্বামী তার বুকের সাথে আমার হাতটা চেপে ধরে বলল, আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি? কখনো তোমার কাছে তোমার অতীত জানতে চাইব না। শুধু তোমার ভবিষ্যৎটা সম্পূর্ণ আমার। আমি মুচকি হেসে বললাম, আপনি পারেন আমাকে বিশ্বাস করতে। আমি আপনার হক কাউকে দিব না। আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? পারো। আমি তোমার বিশ্বাসে মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। কথাগুলো বলার সময় আমাদের দুইজনের চোখ পানিতে ভিজে যাচ্ছিল। সে আমার চোখ মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরল। কিছু সময় পর আমি জানতে চাইলাম, আপনি চোখের পানি মুছুন। সে হেসে বলেছিল, এই চোখের পানি মোছার দায়িত্ব তোমার। আমি কখনো আপনার চোখে আমার জন্য পানি আসতে দিব না। আমিও দিব না। সেদিনের পর থেকে রোজ রাতে আমাকে জড়িয়ে ধরে আমার স্বামী বলতো, আমি বিশ্বাস করি তোমায়। আমিও তার কথায় মুচকি হাসি দিতাম। একদিন খেয়াল করলাম সে কয়েকটা কাগজ নিয়ে পড়ে আর মুচকি মুচকি হাসে। কিন্তু এই মোবাইল ফোনের যুগে কি কেউ লাভ লেটার দেয় নাকি? আমি আসলেই কাগজগুলো লুকিয়ে ফেলে? কেমন একটা সন্দেহ তৈরি হলো। তাহলে কি এখন চিঠির মাধ্যমে প্রেম করেন উনি? তাই যদি না হয় তাহলে আমায় দেখলেই কেন সে কাগজগুলো লুকিয়ে রাখবে? লুকিয়ে খেয়াল করে দেখলাম সে কাগজগুলো ম্যানিব্যাগে রেখে দেয়। গোসল করতে বাথরুমে গেলে লুকিয়ে কাগজগুলো বের করতেই আমার চোখ কপালে উঠল। কি সুন্দর প্রেমের বাণী লিখে রেখেছে।
রাগের থেকে কষ্টই বেশি হচ্ছিল। হঠাৎ খেয়াল করলাম হাতের লেখাটা আমার। 1 মিনিট, এগুলো তো আমার ডায়েরির পেজ। তার মানে উনি আমার ডায়েরি থেকে সব পেজ ছিঁড়ে নিয়েছে। দৌড়ে গিয়ে ডায়েরি বের করে দেখলাম তাতে একটা লেখা পেজও আর নেই, সব ছিঁড়ে নিয়ে গেছে। বাথরুম থেকে বের হয়ে সে এই অবস্থা দেখে কি করবে বুঝতে পারছিল না। আমি তত সময় রেগে ফুলে বেলুন হয়ে গেছি। পরিস্থিতি সামাল দিতে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আসলে এত সুন্দর কথা আমাকে নিয়ে লিখেছ যে সবসময় পড়তে ইচ্ছে করে, তাই ছিঁড়ে নিয়েছি। তুমি রাগ করো না, সবসময় তো তোমার সাথেই থাকতে ইচ্ছে করে, কিন্তু পারি না, তাই নিয়েছি। তুমি রাগ করো না, শোনাবো আমার। আমি রাগ দেখিয়ে চলে গেছিলাম। বিকালে অফিস থেকে ফেরার সময় ফুচকা, চট্টি, আইসক্রিম, চকলেট, গোলাপ ফুল আর বেলি ফুলের মালা নিয়ে এসেছিল। বোকা হাসি দিয়ে বলল, তোমার কি পছন্দ তা তো জানি না, তাই সব নিয়ে এলাম। তুমি আবার পছন্দ জানি না বলে রাগ করো না কিন্তু। তাহলে এখন আমি কিন্তু কান্না করব। তার কথা শুনে আমি ফিকফিক করে হেসে দিলাম। সে মুগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছে। কিছুদিন পর আমার ফোনে অচেনা একটা নম্বর দিয়ে কল আসলো। সে পাশেই বসা ছিল। আমি অনেক দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে লাউডস্পিকারে দিয়ে রাখলাম। ওপাশ থেকে মা কথা বলছে। কথা শেষে সে মুচকি হেসে বলল, আমি পাশে থাকলে লাউডস্পিকারে দিয়ে কথা বলার দরকার নেই। আমি বিশ্বাস করি তোমায়। সবাই ভালোবাসি বলে, আর আপনি বিশ্বাস করি বলেন কেন? ভালোবাসার রং বদলে যেতে পারে, কিন্তু বিশ্বাস বদলায় না, হয়তো ভেঙে যায়, নয়তো অক্ষত থাকে। আর ভালোবাসি কথাটা প্রমাণ করা অনেক কষ্টের, আর বিশ্বাস করা প্রমাণ করা কিছুটা সহজ। ভালোবাসার প্রথম স্তর হলো বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো ভালোবাসা থাকে না। তোমাকে যদি অন্য ছেলে বলে ভালোবাসে তোমায়, তখন তোমার মনে হবে আমি বিশ্বাস করি তোমায়। কারো সাথে ঘনিষ্ঠ হতে গেলেও এটা মনে পড়বে। আমি তার কথা শুনে আবেগে চোখের পানি ফেলেছিলাম। সে ব্যস্ত হয়ে পানি মুছতে লাগল আর বলতে লাগল, তোমাকে কি কষ্ট দিয়ে ফেললাম আমি? আমি মাথ নেড়ে না বলে তাকে জড়িয়ে ধরেছিলাম। সময়ের সাথে আমার সুখের সংসার পর হচ্ছিল, কিন্তু সুখ সবার কপালে সহ্য হয় না। একদিন দুইজনে ঘুরতে গিয়ে একটা গাড়ি আমাকে চাপা দিতে এগিয়ে এলো। আমাকে বাঁচাতে গিয়ে মানুষটা গাড়ির নিচে পড়ে গেল। আমি তার মাথাটা কোলে তুলে নিলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, আল্লাহ চাইলে আমাদের জান্নাতে দেখা হবে, আর তুমি আমার জন্য দোয়া করো। একটা কথা বলবো, আমি অনেক হিংসুটে, তোমার ভাগ কাউকে দিতে চাই না। আমি সত্যিই চাই না ওপারে কেউ তোমাকে দাবি করুক। আমি বিশ্বাস করি তোমায়। তোমার কিছু হবে না, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে জানিয়ে দিয়েছি, সবাই চলে আসলো বলে। লোকটা সেদিন আর কথা বলেনি, বিদায় নিয়ে চলে গেছে দুনিয়া থেকে। সেদিনের পর আরও 15টা বছর পর পার হয়ে গেছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলে আমার জন্য পাত্র খোঁজে। আশেপাশের লোকজন বলে, তোমার বয়সই বা কত, আর একটা বিয়ে করে নেও। কিন্তু কাউকে নিয়ে কিছু ভাবতে গেলে আমার কানে একটাই কথা বাজে, আমি বিশ্বাস করি তোমায়।